This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চড়া সুরে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। দানের টাকা চাই না, কোচবিহার সভা থেকে লেবার বাজেটের নথি ছিঁড়ে ঘোষণা মমতার, রাজ্যে 100 দিনের পরিবর্তে কর্মসূচি। ভোটের আগে যতই দিন ওনার হতশ্রী কুশ্রী বিশ্রী চেহারাটা মানুষের সামনে চলে এসছে। ভোটের আগে কাগজ ছিঁড়লে মানুষ তাতে বিভ্রান্ত হবে না। মানুষ আজকের দিনে অনেক আপডেটেড এবং মানুষ শিক্ষিত। আর ওই দানের টাকা চাই না, দানের টাকাটা তো আপনি নিয়ে ভোট চান। কেন্দ্র যেটা দেয় সেটা কোনোটাই দানের টাকা না, সেটা কাজের টাকা। আপনি কাজ করতে পারেন না বলে কত টাকা ফেরত যায় প্রতি বছর কেন্দ্রের, সেই হিসেব দিন। ফাইনাল লিস্ট বের করেই ভোট ঘোষণা করবে কমিশন। বিজেপির চক্রান্ত যাতে মানুষ কোর্টে যেতে না পারে, সবাইকে এসআইআর এর লিস্ট পুঙ্খানুপুঙ্খ দেখে নেওয়ার আবেদন মমতা। আর যদি ফাইনাল লিস্ট বের করার পরেই যদি ভোট ঘোষণা না করে কমিশন, তাহলে মানুষের সামনে হাত জোর করে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করবেন তো মমতা ব্যানার্জি? মানুষকেই যে এক দফায় ভয় দেখালেন, দফায় দফায় ভয় দেখালেন, তাতেও শেষ হলো না, এখনো ভয় দেখাচ্ছে। ফের ক্ষমতায় আসবে তৃণমূল, কোচবিহারের সভা থেকে ঘোষণা করছে। আশায় মরে চাষা, আমরা ছোটবেলা থেকে গল্প পড়ে এসেছি, আমরা এই গল্প পড়ে এসেছি ছোটবেলা থেকে। 2026-এ তৃণমূল বা বিজেপি কেউই এককভাবে সরকার করতে পারবে না। যেই মুখ্যমন্ত্রী হন না কেন, হুমায়ুন কবিরের সাহায্য নিতে হবে। আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবে না। ও আছে, স্বপ্নে আছে, ও মমতার সঙ্গে গোটা প্যাচ আপ করবে, প্যাচ আপ করে ও উপমুখ্যমন্ত্রী হবে, ওই স্বপ্নে আছে। ভালোই গ্যাস খেয়েছে কদিন, ও এখন গ্যাসের এফেক্ট চলবে কিছুদিন, এসব ভোগবে। নিরাপত্তা দিতে চেয়ে হুমায়ুনের সাথে যোগাযোগ কেন্দ্রের। নিরাপত্তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন কবির। বিজেপি থেকে সাহায্য নেওয়ার অভিযোগ মানতে নারাজ তিনি। নিরাপত্তার ব্যাপারটা ব্যক্তিগত, কেন্দ্রীয় সরকার এ তো অনেককেই দেয়। অদিত চৌধুরীকে দেন কেন্দ্রীয় সরকার, নওশাদ সিদ্দিকীকে দেন, এটা সরকারের দায়িত্ব। এই সরকারের মতন তো আর নয় যে তোমার পক্ষে থাকলে সিকিউরিটি দেবো আর তুমি বিপক্ষে চলে গেলে সিকিউরিটি তুলে নেবো, এটা তো হতে পারে না। বাংলার বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য প্রধান বিচারপতি। বিএলও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ, শীর্ষ আদালতে। আরেকবার বলো। বাংলার বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য প্রধান বিচারপতি। বিএলও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ, শীর্ষ আদালতের দাবি মামলাকারীদের। কেন্দ্রের নিরাপত্তা চাইলেন বিএলওদের আইনজীবী। বিএলওদের উপর রাজনৈতিক চাপ আছে দাবি মামলাকারী। প্রয়োজনে অতিরিক্ত কর্মী দিতে হবে রাজ্যকে, বললেন প্রধান বিচারপতি। সবই ঠিক আছে, কিন্তু যখন এটা বলছেন না, তখন বিএলওদের ফাংশন প্র্যাকটিক্যালি শেষ হয়ে যাচ্ছে। সব কথা ঠিক, বিএলওদের নিরাপত্তা বিঘ্নিত, রাজ্যের দায়িত্ব ছিল, রাজ্য ব্যর্থ, যে যা বলেছেন সব ঠিক। কিন্তু যখন বলছেন তখন বিএলওদের কাজ আর প্রায় কিছু নেই, কাজ প্রায় কমপ্লিট। নবান্ন বিএলওদের জন্য মাত্র 61 কোটি টাকা বরাদ্দ করেছে। 81,000 বিএলও, তার সাথে অ্যাসিস্ট্যান্ট বিএলও, ইআরও, এইআরওদের ভাতাও আছে। এই টাকা ভাগ করলে মাথা পিছু 6,000 টাকা পাওয়া যাবে, অথচ প্রতি বিএলও 21,000 টাকা করে পাবেন। রাজ্যের প্রতি ক্ষেত্রে এত অনিয়ম কেন? না, বিএলও অধিকার রক্ষা কমিটি কেন এই কথা বলছে না? কেন এই কথা আপনি বলবেন? কেন এই কথা আমার মুখ দিয়ে শুনবে তারা? বিএলও অধিকার রক্ষা কমিটি, মমতা ব্যানার্জির চটি চাটা বললে তারা খুব রেগে গেছিল। তারা তো বিএলওদের অধিকার নিয়ে লড়তে এসেছিল, তারা কোথায়? তারা আজকে কোথায়? রাজ্য সরকার না দিলে পরের রাজ্য সরকার এই টাকা মিটিয়ে দেবে। এই রাজ্যের সরকার যদি না দেয়, টাকা বকেয়া থাকবে, পরের রাজ্য সরকার যে আসবে সেই টাকা মিটিয়ে দেবে। বহুতল আবাসনগুলিতে বুথ হচ্ছে না। আবাসনের বাসিন্দাদের সুবিধার জন্যই বুথ করার পরিকল্পনা নিয়েছিল কমিশন, কিন্তু এখন আর আগ্রহ দেখাচ্ছে না কমিশন আবাসনগুলো। সেই সঙ্গে রাজ্যের শাসক দল আবাসনে বুথ না করা নিয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে কলকাতার মেয়র আবাসনের বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন। শাসকের চাপে কি তাহলে সিদ্ধান্ত বদল করছে বহুতলগুলো? আমি জানি না কি কারণে সিদ্ধান্ত বদল হলো, কিন্তু এই সিদ্ধান্ত বদলকে সাধারণ মানুষ কখনোই স্বাগত জানাতে পারেন না। কারণ আবাসনগুলোয় বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হতো ভোটের দিন, কখনো সিপিএম লাগিয়েছে, কখনো তৃণমূল লাগিয়েছে। তার থেকে বরঞ্চ ভোটের দিন আবাসনের বাসিন্দারা ভেতর থেকে তালা লাগিয়ে নির্বিঘ্নে ভেতরে বসে ভোট দিতে পারতেন। সেই সিদ্ধান্ত যে কেন বাতিল হলো আমার জানা।
বিএলওদের গলদ শুধরে নেওয়া সুযোগ দিল কমিশন। 11ই ডিসেম্বরের মধ্যে গলদ শুধরালে তাকে অনিচ্ছাকৃত ভুল বলে ধরা হবে। তারপরেও ভুল ধরা পড়লে গাফিলতি বলে চিহ্নিত হবে, নেওয়া হবে পদক্ষেপ। বিএলওদের সতর্কবার্তা কমিশনের পর্যবেক্ষণ। এতবার সতর্ক করলে সতর্কতার আর কোনো মূল্য থাকে না। ওয়ার্নিং বেল একবারই বাজা ভালো। প্রত্যেকটা বেলকে যদি আমি ওয়ার্নিং বেল বলতে থাকি, তাহলে ওয়ার্নিং বেল তার গুরুত্ব হারিয়ে ফেলে। এই বিএলওদের ক্ষেত্রে কমিশনে সেটাই হচ্ছে। অতি ভদ্রতা বা ভালো মানসিকে দুর্বলতা ভাবছে। সব বিএলওরা কাজ করে ফেলেছেন, বেশিরভাগ বিএলও সততার সঙ্গে কাজ করেছেন। যে 2-10 জন, যে 100-200 জন, যে সংখ্যাই হোক না কেন, যারা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তারা যদি চাপের কাছে অন্যায় করে থাকেন, তাহলে কমিশনকে এসে জানান। আজকে তার বাড়ি বাড়ি যেতে হচ্ছে না, কমিশনকে এসে জানান। আর যদি না জানান, কমিশনকে যদি সহযোগিতা না করেন, তাকে যদি অন্ধকারে রাখার চেষ্টা করেন, বা যদি আপনি মিসগাইড করার চেষ্টা করেন, বিহারে যা হয়েছে এখানেও তাই হবে। তোষণের রাজনীতি নিয়ে তৃণমূলকে বারবারই নিশানা করে শুভেন্দু অধিকারী বা তারা বিজেপির অন্যান্য করে না নাকি? তোষণের রাজনীতি নিয়ে বিজেপিকে, তৃণমূলকে টার্গেট করি আমরা প্রশ্ন হচ্ছে করে না। এবার প্রশ্ন হচ্ছে যে সংখ্যালঘু ভোট এবং বিজেপির অবস্থান নিয়ে মতামতের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। আগে বলতেন যে মুসলিমরা আমাদের ভোট দেয় না, এখন তিনি বলছেন যে তিনি সৎ মুসলিমদের পক্ষে। কেন, এর পিছনে কি অন্য কোনো কারণ? সৎ মুসলিমদের পক্ষে কেন? ওনাকে জিজ্ঞাসা করুন সৎ হিন্দুদের পক্ষে। বলতে পারবে না কেউ যে আমি অসৎ হিন্দুর পক্ষে? এটা তো অসতের পক্ষে কারোরই থাকা উচিত। আমরা হিন্দুত্বের পক্ষে। হিন্দুত্ব বিষয়টা যারা প্রকৃত অর্থে মানেন সেটা সৎ। আমি যারা মুসলিম, যারা ধার্মিক, তাদের উদ্দেশ্য আমি বলবো না যে তারা অসৎ। কিন্তু একদল যারা জিহাদের নামে ধর্মান্ধ হয়ে গিয়ে নবীর ব্যাখ্যাকে পাল্টে নিজের ব্যাখ্যাকে নবীর ব্যাখ্যা বলে চালাতে চায়, সেই জিহাদিদের সঙ্গে তো কম্প্রোমাইজ করা যাবে। আমার কালচার, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, আমার শিক্ষা, একে তো আমি পরিত্যাগ করতে পারবো না। আমার ধর্ম, একে তো আমি পরিত্যাগ করতে পারবো না। পশ্চিম মেদিনীপুর জেলায় হদিশ নেই 44,000 ভোটারের। প্রশাসনের খাতায় এরা আনট্রেসেবল ভোটার। এর মধ্যে শুধু খড়গপুরের শহরে ভোট সংখ্যাটা প্রায় 25,000, মেদিনীপুর শহরের সংখ্যাটা প্রায় 5,000। কি ভোটের দিন এই সংখ্যা খুবই কম। যে জায়গার কথা বললেন, আপনি কোথাকার কথা বললেন? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আপনি পশ্চিম মেদিনীপুরের কথা বললেন, আমি বলছি সংখ্যাটা খুবই কম বললেন। উত্তর কলকাতায় কত এই সংখ্যাটা? উত্তর কলকাতায় এই সংখ্যাটা তো লক্ষাধিক। এটা সব জেলার অবস্থা। যেখানে এই বিষয়টা নেই সেটাই সন্দেহজনক। 2208টা মৃত্যুবিহীন বুথ ছিল, তারপরে দেখা গেল তাতে পরপর মড়ক লেগে গেল, পরপর মৃত্যু হতে শুরু হলো। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, কোন সংবাদ মাধ্যম যেটা বলছে না মৃত্যুর সংখ্যাটা কত। আপনি যদি একটা মৃত্যু দেখিয়ে দেন, তাহলে আর মৃত্যুবিহীন থাকলেন না, সংবাদের বাইরে চলে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে মৃতের সংখ্যাটা কত সেটাও জানতে হবে। যদি অন্যান্য জায়গায় অ্যাভারেজের থেকে কম মৃত্যু দেখা যায়, তাহলে জানতে হবে এখানে কোনো সমস্যা আছে। ঠিক আছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পাশে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মসজিদ নিয়ে আবেগ রয়েছে, সেটা অস্বীকার করা যায় না। শিক্ষিত আর অশিক্ষিতের কোনো পার্থক্য হয় না ধর্মান্ধতার কাছে। শিক্ষিত আর অশিক্ষিতের কোনো পার্থক্য হয় না ধর্মান্ধতার কাছে। মসজিদ নিয়ে আবেগ থাকবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। আমাদের তো কারণ মসজিদ নিয়েও বক্তব্য নেই। বাবরি কেন? আমার বক্তব্য যে বাবরি কেন? বাবর ভারতবর্ষের জন্য কোন কাজে লেগেছে? ভারতবর্ষের কোন উন্নয়ন করেছে? বাবর এসেছিলেন ভারতবর্ষকে শাসন করার জন্য, না ভারতবর্ষকে লুট করার জন্য, ভারতকে শোষণ করার জন্য? আমি শুধু এই প্রশ্নগুলো করতে চাই। ও হুমায়ুন নিজের নামে করতে পারতেন, হুমায়ুন নিজের বাবার নামে করতে পারতেন। ওনার বাবার নাম তো বাবর নয়, তো বাবরি হবে কেন? ওটাই বাবরের ওখানে স্মৃতি ছিল, বাবরের সে ধ্বংসাত্মক হোক বা গঠনমূলক হোক, ওখানে ভূমিকা ছিল। এখানে কি ভূমিকা?